শেখ হাসিনার বাড়ি থেকে উদ্ধার হলো আল জাজিরার রিপোর্টের গোপন নথি। এবার আদালতে গণহত্যার চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। অবশেষে জানা গেল কি গোপন চুক্তি হয়েছিল 1-11-এর সেনা সমর্থিত সরকারের সাথে বিএনপি, আওয়ামী লীগ ও ভারতের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সানডে টাইমস জানিয়েছে, আল জাজিরার প্রতিবেদন রাষ্ট্রীয় দুর্নীতি ও কুকীর্তি ফাঁসের পরে এটি লুকাতে ব্যস্ত হয়ে পড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2021 সালে সাবেক সেনা প্রধান আজিজ আহমেদ তার পরিবার ও অন্যান্যদের নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান নামে ওই ভিডিও প্রতিবেদনে উঠে আসে কিভাবে রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে প্রতিদ্বন্দ্বীকে অপহরণ এবং অবৈধভাবে কোটি কোটি টাকা ঘুষ নিয়েছেন তারা। শেখ হাসিনার আশকারায় কিভাবে দুর্নীতি হচ্ছিল প্রতিবেদনে সেটি তুলে ধরা হয়েছিল কেন? অপরদিকে প্রতিবেদনের জেরে সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ এবং তার ভাইয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। ওই সময়ে বাংলাদেশ সরকার প্রতিবেদনকে মিথ্যা, মানহানিকর এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হিসেবে অভিহিত করেছিল। এছাড়াও এই প্রতিবেদন প্রকাশের পর তথ্য ফাঁস করা জুলকারনাইন সায়ের খানের ভাইকে লোহার রড দিয়ে পেটানো হয়। যারা প্রতিবেদনের সহায়তা করেছিলেন তাদের অনেকেই ভয়ে দেশ ছাড়তেও বাধ্য হন। রাষ্ট্রীয় দুর্নীতি ও কুকীর্তি ফাঁসের পরে এটি লুকাতে ব্যস্ত হয়ে পড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সানডে টাইমস জানিয়েছে, আল জাজিরার বিরুদ্ধে এ ব্যাপারে মামলা করতে প্রখ্যাত ব্রিটিশ ব্যারিস্টার ডেসমন্ড ব্রাউন কেসের সঙ্গে 2021 সালের ফেব্রুয়ারিতে যোগাযোগ করেছিল লন্ডনে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনের কর্মকর্তারা। সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে, গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনার বাড়ি থেকে এ সংক্রান্ত একটি নথি পেয়েছে তারা। এতে উল্লেখ আছে, ব্যারিস্টার ব্রাউনি এ ব্যাপারে সহায়তা করতে বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে সম্মতি জানিয়েছেন। ব্যারিস্টার ব্রাউনি পরবর্তীতে ক্লার্ক উইলিয়ামস নামে এক আইনজীবীর সঙ্গে হাসিনার প্রতিনিধিদের যোগাযোগ করিয়ে দেন, যিনি যুক্তরাজ্যে ওই প্রতিবেদনের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে মামলায় সহায়তার প্রতিশ্রুতি দেন। সানডে টাইমস বলছে, শেখ হাসিনার বাড়ি থেকে পাওয়া নথিতে উল্লেখ আছে তার সরকার আল জাজিরার পাশাপাশি ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করেছিল। 1-11-এর সেনা সমর্থিত সরকার এক পর্যায়ে 2 নেত্রীকে মুক্তি দিতে বাধ্য হয়। মুক্তি দেওয়ার আগে তারা 2 নেত্রীর সঙ্গে আলাদাভাবে আলোচনা করে। বলা যায়, সেনা সমর্থিত সরকারের অপরিণামদর্শিতার কারণে কার্যত 2 নেত্রী আরও শক্তিশালী হয়ে রাজনীতিতে প্রত্যাবর্তন করেন। এ সময় সেনাবাহিনী প্রধান মঈন ইউ আহমেদ খালেদা জিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন, কিন্তু বেগম খালেদা জিয়ার অনমনীয় মনোভাবের কারণে তা সম্ভব হয়নি। মৃত্যুদণ্ড কার্যকর হওয়া জামায়াত নেতা মোহাম্মদ কামারুজ্জামানের সদ্য প্রকাশিত ফাঁসির সেল থেকে দেখা বাংলাদেশ শীর্ষক বইতে 11 সময় দেশের রাজনৈতিক প্রেক্ষাপটের কাহিনী এভাবেই তুলে ধরেন। তিনি লিখেছেন, আমরা কেউ চেয়েছিলাম যে এই বৈঠকটি হওয়া উচিত। আমরা অনুভব করছিলাম সেনাবাহিনীর সঙ্গে হয়তোবা আওয়ামী লীগের একটি সমঝোতা করে যাচ্ছে। সম্ভবত সেনাবাহিনীর ভেতর থেকে মইনিউ আহমেদ একটা চাপের কারণে খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করতে চেয়েছিলেন। এই বৈঠক হলেও তা আদৌ কোনো ফলদায়ক হতো নাকি একটি লোক দেখানো ব্যাপার ছিল তা বলা মুশকিল। ওদিকে মইনিউ আহমেদের 6 দিনের ভারত সফর বিপুল সংবর্ধনা এবং সেটা যে একটি বড় ধরনের মিশন ছিল বাংলাদেশের রাজনীতির জন্য, সে বার্তাও আমরা পাচ্ছিলাম। ভারতীয় নেতৃবৃন্দ যেভাবে মইনিউ আহমেদকে রেড কার্পেট সংবর্ধনা দিয়েছিল তা নজিরবিহীন। আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পারি, ভারত সফরকালে কতিপয় বিষয়ে মইনিউ আহমেদের সঙ্গে সেখানকার সংশ্লিষ্ট একটি চুক্তি হয়। সেই চুক্তির প্রধান শর্ত ছিল আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে সহায়তা করা। দ্বিতীয় শর্ত ছিল বাংলাদেশে ইসলামী শক্তির উত্থান রোধ করতে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করা এবং তথাকথিত যুদ্ধাপরাধের বিচার শুরু করা। বিনিময়ে মঈন ইউ আহমেদকে রাষ্ট্রপতি করার প্রতিশ্রুতি দিয়েছিল ভারত। নবম জাতীয় সংসদ নির্বাচনের যে আয়োজন করা হচ্ছিল সেটা মূলত শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর একটি নীল নকশা। ইসলামী ও জাতীয়তাবাদী শক্তিকে খতম করে ধর্মনিরপেক্ষতার দাবিদারদের ক্ষমতায় বসানোর এই সাজানো নির্বাচনের পেছনে পশ্চিমা শক্তি ও ভারত একযোগে কাজ করছে। যে কোনো কারণেই হোক, বিএনপি বিশেষ করে পশ্চিমা শক্তির আস্থা হারিয়েছে এবং বিএনপিকে তারা পুনরায় ক্ষমতায় দেখতে চায়নি। নবম সংসদ নির্বাচনে বিএনপি যে ক্ষমতায় ফিরতে পারবে না এবং বিএনপিকে পার্লামেন্টে একটি নগণ্য দলে পরিণত করে সংবিধান সংশোধন করার মতো 2/3 আসনে ধর্মনিরপেক্ষ আওয়ামী লীগকে জিতিয়ে আনার জন্য যা কিছু করা প্রয়োজন তার সব পদক্ষেপই নেওয়া হয়েছিল। বেগম খালেদা জিয়ার কাছে খবর ছিল যে কোনো মতেই নির্বাচনে বিএনপিকে ভালো করতে দেয়া হবে না এবং 30 থেকে 40টি আসন দেওয়া হবে। তিনি 4 দলীয় জোটের এক বৈঠকে এ ব্যাপারে পরিষ্কারভাবে একথা বলেছিলেন। তিনি নির্বাচনে যেতে চাননি, আবার তিনি নির্বাচন বিরোধী এমন দায় দায়িত্ব নিতেও দ্বিধান্বিত হয়েছিলেন।
প্রতিদ্বন্দ্বিতা ছিল আওয়ামী লীগের সঙ্গে, কিন্তু বিএনপির নির্বাচনী অভিযানে ফখরুদ্দিন মঈনুদ্দিন আহমেদের সমালোচনা প্রাধান্য পায়। ফলে আওয়ামী লীগের জন্য সুবিধা হয়ে যায়। আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে এলে যে গণতন্ত্রের সংকট হবে, এ বিষয়টি আড়ালে চলে যায়। আওয়ামী লীগের ফ্যাসিস্ট চরিত্র জনগণের দৃষ্টির আড়ালে চলে যায়। একদলীয় শাসন, বাকশাল, মানবাধিকার লঙ্ঘন, ভারতের প্রতি আনুগত্য শুরু করে হাসিনা সরকার। শত শত বন্দির সঙ্গে দুগ্ধপোষ্য শিশুদেরকেও গোপন বন্দিশালায় রেখেছিলেন ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার শাসনামলে জোরপূর্বক গুমের তদন্তকারীদের এক রিপোর্টে এমন তথ্য প্রকাশ করেছে সংশ্লিষ্ট কমিশন। এ খবর দিয়ে তুর্কি বার্তা সংস্থা টিআরটি ওয়ার্ল্ড বলছে, অন্তত অর্ধ ডজন শিশু তাদের মায়েদের সঙ্গে হাসিনার গোপন কারাগারের অন্ধকারে মাস কাটিয়েছে বলে উঠে এসেছে তদন্ত কমিশনের প্রতিবেদনে। সেখানে বলা হয়েছে, ওই মায়েদের জিজ্ঞাসাবাদ করার সময় তাদের দুগ্ধপোষ্য শিশুদের জোরপূর্বক দুধ পান থেকে বিরত রাখা হয়। আটক সে সকল নারীদের ব্ল্যাকমেল করতে এমন ভয়াবহ মানসিক নির্যাতন চালিয়েছে তৎকালীন প্রধানমন্ত্রী হাসিনার বিশেষ বাহিনী। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তিনি বর্তমানে সেখানে অবস্থান করছেন। ছাত্র জনতার আন্দোলন চলাকালে জুলাই ও আগস্টে সংগঠিত গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ইতোমধ্যেই হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ইতিমধ্যেই হাসিনার বিরুদ্ধে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে রাজনৈতিক প্রতিপক্ষকে বিচার বহির্ভূত হত্যা এবং শত শত মানুষকে বেআইনিভাবে অপহরণ ও গুম করে গোপন কারাগারে বন্দী করা। এমন একাধিক যাচাইকৃত ঘটনা রয়েছে যেখানে নারীদের সঙ্গে তাদের সন্তানদেরকেও গুম করা হয়েছে। 2023 সালেও এমন ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কমিশন। প্রতিবেদনে এমন একটি ঘটনার কথা উল্লেখ করা হয়েছে যেটি রীতিমতো লোমহর্ষক। এক নারীকে তার আরও 2 শিশুসহ গর্ভবতী অবস্থায় গোপন কারাগারে নিয়ে শারীরিক এবং মানসিক নির্যাতন করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। কমিশন জানিয়েছে, একজন প্রত্যক্ষদর্শী তদন্তকারীদের সেই গোপন কারাগারে নিয়ে যান, যেখানে শিশু অবস্থায় তার মায়ের সঙ্গে তাকে আটক রাখা হয়েছে। তাদের গুমের সঙ্গে বাংলাদেশের আধা সামরিক বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সংশ্লিষ্টতার কথা জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, তার মা এখনও ফিরে আসেনি। অন্য একটি ঘটনায় এক দম্পতি এবং তাদের শিশুকে আটক করা হয়েছিল এবং জিজ্ঞাসাবাদের সময় বাবাকে চাপ দেওয়ার জন্য মানসিক নির্যাতনের অংশ হিসেবে শিশুটিকে মায়ের দুধ খাওয়ানো থেকে বিরত রাখা হয়েছিল। অবশ্য ক্ষমতায় থাকাকালীন হাসিনা সরকার জোরপূর্বক গুমের এসব ঘটনা অস্বীকার করত। সাবেক এই সরকার দাবি করেছিল, নিখোঁজদের মধ্যে কয়েকজন ইউরোপে পৌঁছানোর চেষ্টা করার সময় ভূমধ্য সাগরে ডুবে মারা গেছেন। কমিশন বলছে, নিরাপত্তা বাহিনীর হাতে অপহৃত প্রায় 200 বাংলাদেশি এখনও নিখোঁজ রয়েছেন। দেশের তথ্য প্রযুক্তি খাতে হাজার কোটি টাকার দুর্নীতি করেছেন সাবেক প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক। তথ্য প্রযুক্তি উন্নয়নের নামে একের পর এক প্রকল্প নিয়ে বাজেট থেকে শত শত কোটি টাকা লোপাট করেছেন। প্রতিমন্ত্রী হওয়ার পর নিজের ব্যক্তিগত সম্পদ বেড়েছে বহুগুণ। এই খাতে ছিল না কোনো জবাবদিহির, স্বচ্ছতার ও কোনো বালাই ছিল না। কেননা পলক সব কাজই করতেন শেখ হাসিনার তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নাম ভাঙিয়ে। সরাসরি জয়ের সাথে সম্পর্কের কারণে কেউ কোনো কথা বলারও সাহস করতেন না। ফলে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ আর তথ্য প্রযুক্তি খাতে উন্নয়নের নামে গত কয়েক বছরে হাজার কোটি টাকা লোপাট করেছেন পলক। শুধু তাই নয়, একাধিক সূত্র জানিয়েছে, অবৈধভাবে অর্জিত অর্থ দেশের বাইরেও পাচার করেছেন তিনি। অথচ সরকারি তথ্য প্রযুক্তি খাতে ডিজিটালের নামে তিনি প্রকল্পের টাকা মেরে ফুলে ফেপে ওঠেন অল্প সময়ের মধ্যে। সজীব ওয়াজেদ জয়ের খুবই আস্থাভাজন হওয়ায় কোনো কর্মকর্তা, মন্ত্রী, অডিট বিভাগ, এমনকি প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত তথ্য প্রযুক্তি খাত কিংবা পলককে নিয়ে কোনো কথা বলতেন না।